আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকদের মাঝে আমি আমার জীবনের কিছু কথা বলতে এসেছি। তো যে কথাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি, আশা করি সবাই আমার কথাগুলো শুনবেন। আর বিশেষত মেয়েদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যদি অবশ্য আমার কথাগুলো শুনতে চাও তাহলে আমার ফুল ভিডিওটা, আমার সম্পূর্ণ কথাগুলো অবশ্যই শুনবা, যে আমি একটা মেয়ে। আর দ্বিতীয়ত আমি মেয়েদের উদ্দেশ্যে কি এমন বলতে চাই, তো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা শুনতে হবে বা দেখতে হবে। তো যাই হোক, মূল কথাতে চলে যাব। আসলে প্রেম ভালোবাসা কখন কিভাবে হয় সেটা কেউ বলতে পারে না। কখন কাকে ভালো লাগে কেউ আমরা বলতে পারি না, যে কখন কাকে ভালো লাগলো আর মন থেকে কাকে বা ভালোবেসে ফেললাম। তো সেরকম সেম কাহিনী আমার সঙ্গেও হয়েছে, যে কিভাবে তাকে ভালোবাসলাম আর কি এমন হলো যার কারণে আজকে মেয়েদের ক্ষেত্রে এই কথাগুলো বলতে এসেছি। তো যাই হোক, আমার মা, তারা ছিল দুই বোন। আমার মা ছোট, আর আমার মায়ের বড় বোন ছিল আমার খালামণি। ও আমাদের ফ্যামিলিতে ভাই বোনের মধ্যে আমার এক ভাই আর আমি। আর আমার খালামণির কোনো মেয়ে নেই, আমার খালামণির একটাই ছেলে। আর আমার খালামণি এর ছেলে, মানে আমার খালাতো ভাই, আমার বয়সে 2 থেকে 3 বছরের বড় হবে, আর আমি ওর 2 থেকে 3 বছরের ছোট। তো আমার ভাইয়া সবসময় আমার বলতো, আমার আপন ভাই, যে আমাকে সবসময় বলতো, বোন তুই যাই কিছু করিস ভেবে চিন্তে করিস, আর কখনো এমন কিছু করিস না যাতে তোকে আজীবন কষ্ট পেতে হয়, কান্না করতে হয়। আর কাউকে বলিস বা না বলিস, তোর এই ভাইটাকে সবসময় বলিস। আসলে এরকম একটা কথা ভাই বলে কিভাবে, যখন তার বোনের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়, সম্পর্কটা অনেক ভালো হয়, তখনই একটা ভাই বলার সাহস পায়। ঠিক যেমন আমার ভাইয়ের সঙ্গে আমার এতটা আন্ডারস্ট্যান্ডিং, বা এতটা দুষ্টুমি আর কি করি, ও কখনো আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, কোনো কিছুর কষ্ট বুঝতে দেয়নি। যদি কোনো কিছুর প্রয়োজন হয়েছে আমার বাবাকে বলছি, বাবা যদি আমাকে এনে দিতে না পারছে তাহলে আমার ভাইয়া আমাকে এনে দিচ্ছে। তো সেক্ষেত্রে বাবা মার কাছে, ভাইয়ার কাছে অনেকটা সুখে ছিলাম, যা চাইতাম তাই পাইতাম। তো এভাবে দিনকাল কাটতেছে। আমরা যখন আমাদের গ্রীষ্মকালে আম কাঁঠালের দিনে স্কুল ছুটি দিত, তখন আমরা খালামণির বাসায় চলে যেতাম। আর ওই ছুটির দিনগুলা অনেক মজা করতাম। গ্রাম অঞ্চলে ছেলে মেয়েরা যদি আম, এক সমান হয় বা বয়সে হয়তো 2-1 বছরের ছোট বড় হয়, সবাই তো গ্রীষ্মের ছুটিতে অনেক মজা করে, আনন্দ করে, ঠিক সেরকমই। তো এরকম প্রতি বছরে এভাবে মজা করতাম। আর বিশেষত আমার খালামণির কাছে গেলে আমার বাসায় আসতে ইচ্ছে হতো না। তার তো কোনো মেয়ে নেই, আমাকে এত পরিমাণে আদর করতো যা বলার মতো না। মনে হতো যে সেই মনে হয় আমার মা। কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, আসলে এটা বাস্তব। মা না থাকলে খালা মায়ের মতো হয়ে যায়, যেটা আমার মা থাকাকালীন আমি বুঝতে পারছি। তো যাই হোক, এভাবে হাসি খুশি ফ্যামিলিতে এইভাবে দিন কাটতেছে। তো যখন আমি এই স্কুল তো যখন আমি এসএসসি পরীক্ষা শেষ করলাম, তো এসএসসি পরীক্ষা শেষ করার পর আমার খালাতো ভাই একদিন আমাকে বলতেছে, তোকে না আমার কিছু বলার আছে, আমাদের বাসায় আসিস তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি বলবি এখানে বল। পরে বলে না, আমাদের বাসায় আসিস। পরে গেছি ওদের বাসায়। তো সেদিন আমাকে কিছু বলার সুযোগ পাইনি, শুধু অনেকবার কথা বলার চেষ্টা করছি, কিন্তু সেরকম ভাবে আমার সঙ্গে কথা বলেনি। আমি অতটা বুঝতে পারিনি আসলে ও কি বলতে চায়। তো একদিন বাবা মা বাসায় ছিল না, তারা আবার আমার নানির বাড়িতে বেড়াইতে গেছিল। তো আমি বাসায় একাই ছিলাম, আমার ভাইয়া সহ চলে গেছিল। আমি একটু অসুস্থ ছিলাম দেখে আমি যাইনি। তো সেদিন আবার আমার খালাতো ভাই আমাদের বাসায় আসে। আসার পর সে আমাকে বলে যে আমাকে তার অনেক ভালো লাগে, বা আমার সঙ্গে সে রিলেশন করতে চায়, ভবিষ্যতে তার জীবন সঙ্গী হিসেবে আমাকে সে পেতে চায়। এভাবে নানান কথা বলে। অতি প্রথম আমি তার কথাতে সহমত দেই না, কেননা ছোট থেকে আমরা তো ভাই বোন হিসেবে বড় হয়েছি। আর ভাই ব্যতীত অন্য কোনো সম্পর্কে কোনো সময় ওকে আমি দেখিনি, আর এটা তো অনেক দূরের কথা। তো তারপর আমি এইভাবে চুপ করে রইলাম, কাউকে বিষয়টা কিছু বললাম না, যে হয়তো 2-1 দিন পর ঠিক হয়ে যাবে।
কিন্তু একটা পর্যায়ে এভাবে সে আমাদের বাসায় আসতো যাইতো, আমি তাদের বাসায় আসতাম যাইতাম, এক কথা দুই কথার ইয়ার্কি ফাজলামো। তো একটা পর্যায়ে ওকে সত্যি সত্যি আমি মন থেকে ভালোবেসে ফেলি, ওকে ভালো লেগে যায়। জীবনসঙ্গী হিসেবে সারাটা জীবন ওর পাশেই থাকতে চাই আমি, এরকম স্বপ্ন দেখতে শুরু করি। তো কোনোদিন ও আমাকে কোনো কিছু কষ্ট করতে দেয়নি, আমার সবসময় চাওয়া পাওয়াগুলো হয়ে পূরণ করতো। বলতো, দেখ সারাটা জীবন আমরা একসঙ্গে থাকবো, তো সারা জীবন তোর যত দায়িত্ব আছে চাওয়া পাওয়া আছে আমাকেই তো পূরণ করতে হবে, তো এখন থেকে পূরণ করা শুরু করে দিই। তো যা চাওয়া পাওয়া আছে চেষ্টা করবো সবসময় পূরণ করার। তো এইভাবে এক কথা দুই কথা ওকে আমি এতটা ভালোবেসে ফেলি, যা ওর প্রত্যেকটা কথায় আমার অনেক ভালো লাগে। একটা পর্যায়ে সে আমাকে ঘুরতে নিয়ে যায় তার বন্ধুর বাড়িতে। তো সেখানে আর বাসায় ফেরা হয় না সেদিন তার বন্ধুর বাড়িতে আমরা থেকে যাই। আর ওইখানে ওর বন্ধুর বাড়িতে এক ঘরে আমি আর ও ছিলাম, আরেক ঘরে ওর বন্ধু, ওর বাবা মারা বাকিরা ছিল। তো সেদিন ওই বাড়িতে থাকাই আমার জীবনে কাল হয়ে নামছিল মনে হয়। ওদের বাড়িতে থাকার পর ওদিন রাতে একা এক ঘরে পেয়ে ও আমাকে নানান কথা বলে, এক কথা দুই কথায় একটা পর্যায়ে আমি তাকে প্রথম প্রথম বাধা দিই বা সেও জোর জবরদস্তি করে। তো যখন আস্তে আস্তে ও আমাকে আলতোভাবে জড়িয়ে ধরে, ও আমার কোমর থেকে পুরো শরীরে যখন আস্তে আস্তে হ্যাঁ, আদর করতে থাকে, তখন আর আমি নিজেকে সামলে রাখতে পারি না। তখন একটা পর্যায়ে আমাদের একে অপরের ইচ্ছাকৃতভাবে আমাদের একটা সম্পর্ক হয় ওই দিন রাতে। তো সেই ক্ষেত্রে তারপর থেকেও মাঝে মাঝে প্রায় আমাদের বাসায় আসে যখন বাবা মা না থাকে। তো এমন করতে করতে হঠাৎ খবর আসে আমি যখন ভার্সিটিতে ভর্তি হই। তো আমার ভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পরে আমাদের বিয়ে করার সিদ্ধান্ত ছিল যে আমরা বিয়ে করব। যেহেতু আমাদের মধ্যে সবকিছু হয়ে গেছে, তো আমি চাচ্ছিলাম যে এবার আসলে এই সম্পর্কটা একটা প্রতিশ্রুতি দিই, এভাবে আর কতদিন। তো সিদ্ধান্ত নিয়েছিলাম কিছুদিন পর বিয়ে করব। এরই মাঝে ও বাইরে চলে যায়, সৌদি চলে যায়। তো সৌদি যাওয়ার পর ও আমাকে কথা দিয়েছিল যে সৌদি থেকে আসার পর ও আমাকে বিয়ে করবে, বা ও আসার পর আমাদের সম্পর্কর কথাগুলো আমরা ফ্যামিলিতে জানাবো। কিন্তু সে সুযোগটা আমার হলো না। ও সৌদি যাওয়ার সপ্তাহখানেক পরেই হঠাৎ আমি একদিন মাথা ঘুরে পড়ে যাই। আর তখন বাবা মা আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। আর ডক্টর আমাকে চেক আপ করে, কিছু টেস্ট করে, করার পর রিপোর্টে ধরা পড়ে আমি নাকি প্রেগনেন্ট। আমার গর্ভে আমার খালাতো ভাইয়ের সন্তান। এটা তো একমাত্র আমি জানি, আর তো কেউ জানে না। তো সেদিন বাবা মা আমাকে একটা কথাই বললো যে এই পাপের সন্তান কার, এই পাপের সন্তানের ভাগীদারি কে, শুধু তার নামটা বল। আমি এই মুহূর্তে কি বলবো বুঝতে পারতেছিলাম না। তখন যেটা হয়ে গেছে আসলে আমিও বুঝতে পারিনি বা সেও বুঝতে পারিনি যে আমাদের এই কাজটার মধ্যে এত বড় একটা কিছু হয়ে যাবে, বা আমরা কোনো পদ্ধতিও নেইনি যার কারণে এটা হয়ে গেছিল। তখন আমি ফ্যামিলিতে সব কথা বলে দিই যে এরকম এরকম খালাতো ভাইয়ের সঙ্গে আমার রিলেশন ছিল, বা আমরা একে অপরকে পছন্দ করি, ও আমাকে বিয়ে করবে, আমাকে কথা দিয়েছে সৌদি থেকে যখন ও বাংলাদেশে আসবে তখন আমাকে বিয়ে করবে। তো তারপর খালামণিকে এই বিষয়টা জানায়। জানানোর পর খালামণি তো কিছুতেই বিষয়টা মানতে চায় না, তখন তাকে ফোন দেওয়া হয়। তো সে একটা কথাই বলে যে ওর গর্ভের সন্তান আমার না, আর এই সন্তানের বাবাকে আমি জানি না, আমি নাকি তাকে ফাঁসাচ্ছি। তো যখন সে অস্বীকার করলো, অনেকভাবে আমি প্রমাণ করার চেষ্টা করছিলাম যে এই সন্তান আর কারো না ওর, কিন্তু আমি ওকে অনেকটা ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তাই কোনো প্রুফ রাখি নাই কখনো। নিঃসন্দেহে ওকে ভালোবেসে গেছি। তো একটা পর্যায়ে সে যখন অস্বীকার করলো, গ্রাম অঞ্চলের বিষয় লোকজনও নানান কথা বলতেছে, বাধ্য হয়ে আমার এই গর্ভের সন্তানটাকে নষ্ট করতে বাধ্য হই আমি। আর যে গ্রামে, যে ফ্যামিলিতে আমি কোনো ন্যায় বিচার পাইনি, সেই ফ্যামিলিতে আমি আর থাকতেও চাইনি, যার কারণে আমি সেই ফ্যামিলি ছেড়ে আজকে অনেক দূরে চলে আসছি। ঢাকা শহরে বর্তমানে আছি, চাকরি করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি যেমন ভুল করছি, বিশ্বাস করে ঠকে গেছি, এরকম কেউ কখনো কারো মায়ায় পড়বেন না। কেউ কখনো বিশ্বাস করে নিজের মূল সম্পদটা উজাড় করে অন্য কাউকে দিবেন না। এতটুকুই বলার ছিল। আমার জীবন কাহিনী এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার মতো এরকম ভুল আর